দেশের চিকিৎসা ক্ষেত্রে বেসরকারি মেডিকেল কলেজগুলোর অবদান অনস্বীকার্য বলেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বেসরকারি মেডিকেল কলেজ মালিকদের সংগঠন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন বিপিএমসি এর বার্ষিক সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। দেশের চিকিৎসা ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখলেও বেসরকারি মেডিকেল কলেজগুলো আশানুরূপ সরকারি সহযোগিতা পাচ্ছে না। এ সময় স্বাস্থ্যমন্ত্রী রোগ নিরাময়ে চিকিৎসকদের অবদানের কথা তুলে ধরেন। নবীন শিক্ষার্থীদের রোগীদের প্রতি আন্তরিক হবার উৎসাহ দিতে সিনিয়র চিকিৎসকদের প্রতি আহ্বানও জানান তিনি। ভর্তিতে সময় ক্ষেপণ, গরিব শিক্ষার্থীদের ঋণ প্রদান সহ বেসরকারি মেডিকেল খাতের বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও দেন স্বাস্থ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস হচ্ছে তৈরি পোশাক রফতানি ও রেমিটেন্স। রোববার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ব্র্যান্ডিং বাংলাদেশ বিয়ন্ড বর্ডার্স শীর্ষক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, পররাষ্ট্র নীতির মূল এজেন্ডা হওয়া উচিত রফতানি ও রেমিটেন্স বৃদ্ধি করা। এ সময় অনুষ্ঠানে প্রবাসীদের হাতে রেমিটেন্স অ্যাওয়ার্ড তুলে দেন তথ্যমন্ত্রী। এবার 13টি ব্যাংক, একটি প্রতিষ্ঠান ও একজনকে রেমিটেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক নূর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমাদের তো ধরেন গার্মেন্টসের এক্সপোর্ট আর ধরেন রেমিটেন্সের টাকা, এই দুটোই কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জনের আপনার উৎস। তো গার্মেন্টস কিসের উপরে দাঁড়িয়ে আছে আমরা তো সবাই বুঝি, যেটা আমি একটু আগে বললাম যে আমাদের এই স্বল্প দক্ষ, স্বল্প শিক্ষিত বিশাল তরুণ জনগোষ্ঠীর যে বেকারত্ব, এটাকে পূরণ করার কারণেই আমরা কিন্তু অন্যদের সঙ্গে তুলনামূলকভাবে কম মূল্যে, কম মজুরিতে, কম ওয়েজে এই উৎপাদনটা করা যাচ্ছে। ফলে গার্মেন্টস টিকে আছে কিন্তু সেটার উপরে। সেন্টার ফর এনআরবির মতো অর্গানাইজেশনের উচিত যে সরকারকে চোখে আঙিল দিয়ে এটা দেখানো, জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা এবং এর সমাধানের জায়গাটা কোথায় কোথায় আছে আপনাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে সেটাকেও তুলে ধরা উচিত এবং আপনাদের একজাক্ট এক্সপার্টিসকেও কিন্তু এনগেজ করা উচিত এটার সঙ্গে। বিএনপি তাদের 31 দফা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। পাশাপাশি ৭১ ও ২৪-এর আন্দোলনকে কোনো একটি দলের একক অর্জন নয় বলে মন্তব্য করেন তিনি। আজ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এইসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, জনগণের অংশগ্রহণের মাধ্যমেই ৭১ ও ২৪-এর ঘটনা ঘটেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং 11 দলীয় জোটের নেতৃবৃন্দ। বিএনপি গর্ব করে বলে ৭১ও তাদের, ৯০ও তাদের, ২৪ও তাদের, সব কিছু তাদের, আর কারো কিছু নেই। ৭১ তো বিএনপির জন্মই হয়নি। ৭১ তাদের হয় কিভাবে? এখন যদি বলে যে ৭১-এ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং যুদ্ধ করেছেন, সেই কারণে হ্যাঁ, ঘোষণা উনি দিয়েছেন, প্রথমবার নিজের পক্ষ থেকে, দ্বিতীয়বার আরেকজনের পক্ষ থেকে। আর যুদ্ধ উনি করেছেন, আমরা অবশ্যই সম্মান করি। কিন্তু এককভাবে যদি একক ক্রেডিট এক ব্যক্তিকে সব কিছু দেওয়া হয়, তাইলে বাকি যোদ্ধাদের পজিশন কোথায় থাকে? চট্টগ্রামের ফটিকছড়িতে চাহরাম শরীফ, মিলাদ, কিয়াম, জিকির, মোনাজাত এবং তবারক বিতরণের মধ্য দিয়ে সম্পূর্ণ হল গাউসুল আজম হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজ ভান্ডারীর বার্ষিক ওরস। গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত সৈয়দ মুহাম্মদ হাসান মাইজ ভান্ডারী মাদ্দা অলির সদারতে পবিত্র চাহরাম শরীফ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জায়গা থেকে লাখো ভক্ত আশকানরা অংশ নেন। সমাপনী মোনাজাত করেন সৈয়দ মুহাম্মদ হাসান মাইজ ভান্ডারী। মোনাজাতে দেশ বিদেশে অবস্থান করা শ্রমজীবী, বুদ্ধিজীবী, পেশাজীবী, কৃষিজীবীদের কর্মক্ষেত্রে উন্নতি দান করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করার পাশাপাশি দেশ জাতির মঙ্গল কামনা করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর ৩ ও বগুড়া ৬ আসন থেকে নবনির্বাচিত ২ সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। আজ জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাদের শপথ বাক্য পাঠ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শপথ গ্রহণ শেষে তারা শপথ বইয়ে স্বাক্ষর করেন। নতুন শপথ নেওয়া সংসদ সদস্যরা হলেন মাহমুদুল হক রুবেল এবং রেজাউল করিম বাদশাহ। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান,
ডেপুটি স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের মাধ্যমে শেরপুর 3 আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া 6 আসনের উপনির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত 298 জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। বাকি 2টি আসনের ফল আদালতের নির্দেশনার কারণে এখনো ঘোষণা করা হয়নি। পহেলা বৈশাখ ঘিরে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজ এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার জানান, বাংলা নববর্ষ উদযাপন নির্বিঘ্ন করতে ইতোমধ্যে নেওয়া হয়েছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা। নগর জুড়ে মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা এবং সাদা পোশাকধারী সদস্যরা। ডিএমপি জানায়, ভোর থেকে গুরুত্বপূর্ণ সড়ক, অনুষ্ঠানস্থল এবং জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে। বিশেষ করে রমনা বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং মঙ্গল শোভাযাত্রার রুটে থাকবে কঠোর নজরদারি। প্রবেশপথে আর্চওয়ে স্থাপন, তল্লাশি কার্যক্রম এবং সিসিটিভি মনিটরিং এর ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানানো হয়। এবারের মঙ্গল শোভাযাত্রা সকাল 9টায় শুরু হবে এবং সংশ্লিষ্ট সব অনুষ্ঠান সন্ধ্যা 6টার মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সবার সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ। বাঙালি সাংস্কৃতিক টানে নববর্ষের উচ্ছ্বাসে ঢাকা মহানগরবাসী সমবেত হবে রমনা পার্ক, শিশু পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাহাদুর শাহ পার্ক, মিরপুর সাক্ষ্যমণি বৌদ্ধ বিহার, রবীন্দ্র সরোবর এবং হাতিঝিল সহ ঢাকা মহানগরের বিভিন্ন অনুষ্ঠান স্থলে। জাতীয় এবং উৎসবমুখর এই অনুষ্ঠান যাতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই নির্বিঘ্নে উদযাপন করতে পারে, তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। রাজধানীর লালবাগে হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। আজ ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসেন শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে গত 7 এপ্রিল রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। মামলার অভিযোগ অনুযায়ী 2024 সালের 18 জুলাই আজিমপুর এলাকায় আন্দোলন চলাকালে হামলার ঘটনায় আশরাফুল ওরফে ফাহিম আহত হন। এই ঘটনায় গত বছরের 25 মে একটি মামলা দায়ের করা হয়, যেখানে সাবেক প্রধানমন্ত্রী সহ 130 জনের নাম উল্লেখ করা হয়। ময়মনসিংহের হালুয়াঘাটে সমতল অঞ্চলে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং জীবনমান বৃদ্ধি করার লক্ষ্যে ছাগল বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নির্বাচিত 385 জন সুফলভোগী খামারিদের মাঝে উন্নত জাতের ছাগল তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মাহবুব আলম ও মুখলেসুর রহমান খান সহ অন্যান্যরা। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারি উদ্যোগের মূল লক্ষ্য হল প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে পশুপালন জনপ্রিয় করা এবং তাদের স্বাবলম্বী করে তোলা। ছাগল বিতরণের পাশাপাশি খামারিদের প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদানের আশ্বাসও দেওয়া হয়। কুমিল্লায় মাদক বিরোধী অভিযানে 26 কেজি গাঁজা সহ 2 জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতোয়ালি থানার আলামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বেবি আক্তার, মোহাম্মদ বিল্লাল হোসেন সিফাত নামে 2 মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 26 কেজি গাঁজা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত ভ্যান গাড়ি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র্যাব 11 সিপিসি 2 এর অধিনায়ক সাদমান ইবনে আলম। তিনি জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহীতে ফুয়েল ম্যানেজমেন্ট মোবাইল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। রোববার সকালে নগরীর কুমারপাড়া অবস্থিত গোলগফুর ফিলিং স্টেশনে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই অ্যাপের মাধ্যমে রেশনিং পদ্ধতিতে একজন মোটর সাইকেল চালক 5 দিনে একবার 500 টাকার এবং মাইক্রো বা কারো 2000 টাকার পেট্রোল বা ডিজেল কিনতে পারবেন। গ্রাহকদের হয়রানি ও জ্বালানি তেলের অবৈধ মজুদ রোধে এমন উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন। কৃষকদের নির্ধারিত কার্ডের মাধ্যমে কৃষিকাজে ব্যবহৃত ডিজেল সরবরাহ করা হচ্ছে। রাজশাহী জেলায় মোট প্রায় 44টি ফিলিং স্টেশন রয়েছে।
সাভারে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে 150 পিস ইয়াবা ও 20 লিটার চোলাই মদসহ দুজনকে আটক করা হয়েছে। শনিবার রাতে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ইনচার্জ মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে আশুলিয়ার কুটুরিয়া এলাকা থেকে মোহাম্মদ হাবিবুর রহমানকে 150 পিস ইয়াবা সহ আটক করা হয়। অপর একটি অভিযানে আতাউর রহমানকে 20 লিটার চোলাই মদসহ বেলমা থেকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। দেশব্যাপী হামের প্রাদুর্ভাব রুখতে এবার ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় শিশুদের হামের টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। রোববার সকালে ময়মনসিংহ নগর ভবন প্রাঙ্গণে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সিটি কর্পোরেশন প্রশাসক রুকনুজ্জামান সরকার। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার প্রদীপ কুমার সাহা সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এবার ময়মনসিংহ নগরের 58,668 শিশুকে হামের বিশেষ টিকা দেওয়া হবে। ময়মনসিংহে 70টি কেন্দ্রে নগরীতে হামের টিকা প্রদানে কাজ করছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এইচ.কে দেবনাথ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় 2 দিন ব্যাপী 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে মেলা অনুষ্ঠিত হয়। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লাপাড়া সহকারী কমিশনার ভূমি শারমিন আক্তার রিমা, কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি ও মহিলা বিষয় কর্মকর্তা নীলুফা ইয়াসমিন সহ অন্যান্যরা। চাঁদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ 2026 ও 54তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলার ভূমি কর্মকর্তা বাপ্পি রনি দত্ত। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাকির হোসেন, তর্পচণ্ডী জিএম হাই স্কুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে আর্থিক অনুদান ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস.এম. ওবায়দুল হক নাসির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুল নাহার স্বপ্না। এ সময় জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধি ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। বাঙালির চিরায়ত ঐতিহ্য ও পহেলা বৈশাখকে বরণ করে নিতে সুনামগঞ্জের দিরাইয়ে স্থানীয় যুবকদের উদ্যোগে শুরু হয়েছে বৈশাখী মেলা। রোববার দুপুরে দিরাই পৌর শহরের বাস স্ট্যান্ড এলাকায় ফিতা কেটে 4 দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার ও পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক ফারুক সর্দার সহ অনেকে। ময়মনসিংহের হালুয়াঘাটে কৃষক হবিবুর রহমান হত্যা মামলায় 5 জনের যাবজ্জীবন দিয়েছেন আদালত। রোববার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত 1-এর বিচারক মোহাম্মদ শামসুদ্দিন এই রায় ঘোষণা করেন। রায়ে হালুয়াঘাট উপজেলার মোকামিয়া গ্রামের শুক্কুর আলী, হারেস আলী, আমির আলী, জমির আলী ও হাতেম আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে 1 লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড প্রদান করা হয় বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী হারুনুর রশিদ। তিনি জানান, হালুয়াঘাট উপজেলার মোকামিয়া গ্রামের কৃষক আহমদ আলীর সাথে একই গ্রামের কৃষক শুক্কুর আলীর জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে 2012 সাল শুক্কুর আলী, আমির আলী ও জমির আলীর নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে আহমদ আলীর স্ত্রী নুরনাহার সহ অন্যান্যদের ওপর এলোপাতাড়ি আঘাত করে। এই ঘটনায় নুরনাহার বাদী হয়ে শুক্কুর আলী সহ 25 জনের নাম উল্লেখ করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলা দায়েরের 10 থেকে 12 দিন পর চিকিৎসাধীন অবস্থায় নুরনাহারের মামা হবিবুর রহমান মারা যান। টাঙ্গাইলের দেলদুয়ারে পাথরাইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জোহরা সুলতানা জুথির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল 6 আসনের সংসদ সদস্য মোহাম্মদ রবিউল আউয়াল লাভলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ খান চানখা, সাধারণ সম্পাদক এস.এম. ফেরদৌস আহমদ ও পাথরাইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস কুমার সাহা সহ অনেকে।
সুনামগঞ্জের জামালগঞ্জে 172 পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে নৌপুলিশ। শনিবার রাতে উপজেলার মান্নানঘাট বাজারের সুরমা নদীর লঞ্চ ঘাটের পল্টন থেকে ইয়াবাসহ শাহজাহান চৌধুরীকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মান্নানঘাট বাজারের সুরমা নদীর পূর্ব পাড়ে লঞ্চ ঘাট থেকে তাকে আটক করা হয়। লালপুর নৌ পুলিশ ইনচার্জ সজল কুমার কানু জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। লালমনিরহাটে ভোজ্য তেলের অবৈধ মজুদ ও বাজারে অস্থিতিশীলতা রোধে র‍্যাব ১৩, রংপুর এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লালমনিরহাটের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার রেলবাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লালমনিরহাটের সহকারী পরিচালক মোহাম্মদ শেখ সাদি এবং র‍্যাব ১৩ এর সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। এ সময় বাজারে বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। অভিযানের রাজপুর এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে মূল্য তালিকায় অসামঞ্জস্যতার অভিযোগে 10,000 টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অন্যান্য ব্যবসায়ীদেরও সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।